আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছে এনটিভির সকালের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ঐতিহাসিক জয় পেয়েছিল। সামাজিক যোগাযোগের মাধ্যমে এক্সে এমন পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এমন পোস্টে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মোদী তার পোস্টে বলেন, ঐতিহাসিক ওই জয়ে সাহসী ভারতীয় সৈনিকদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। পোস্টে সুকৌশলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেন। বিজয় দিবসে বাংলাদেশের নামই এড়িয়ে গেছেন তিনি। মহান বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। লিখেছেন, ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল ওই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। মোদীর পোস্টের কড়া সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। বলেন, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্যই মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু মোদী দাবি করেছেন এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত বলেও সমালোচনা করেন হাসনাত। পতিত আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার সাথে ভারতের অতি সখ্যতা থাকায় রাজনৈতিক পট পরিবর্তনে দুদেশের সম্পর্কের ঘাটতি দেখা দেয়। কিন্তু সম্প্রতি হঠাৎ করে ভারত বাংলাদেশ সম্পর্কের বৈরিতাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সংখ্যালঘু নির্যাতন এবং হিন্দু মুসলিম সম্পর্ক নিয়ে অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। সংকট উত্তরণে দীর্ঘমেয়াদী সমাধানের পথ তৈরির তাগিদ বিশ্লেষকদের। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে মুকসিমুল আহসানের ২ পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষণে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকা এবং শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয় দেশটির প্রতি ক্ষোভ বাড়ে এদেশের মানুষের। প্রথম থেকেই আমরা কিছু কিছু কি বলবো, একটু নেগেটিভ টোন এসেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার প্রতি। সেটা স্বাভাবিক, কারণ ভারতকে হয়তো তারা খুব দেখেছে দ্যাট ইন্ডিয়ার বা আওয়ামী লীগের সঙ্গে এত ক্লোজলি অ্যাসোসিয়েটেড যে তারা তাকে ভিন্ন করে দেখতে পাচ্ছে না। লাস্ট দুটো ইলেকশন স্পেশালি খুব কি বলবো, ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি বলেই একটা ধারণা হয়ে গেছিল দ্যাট শেখ হাসিনা একটা জোর করে টিকে গেছে জায়গায়। আর সেই যে রাগটা বাংলাদেশে তার ওপরে, সেই রাগটাও এসে এখন পড়েছে ভারতের ওপরে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার হচ্ছে উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, এসব হামলার বেশিরভাগই হিন্দু বিবেচনায় হয়নি, বরং তা হয়েছে রাজনৈতিক কারণে। একজন হিন্দু একজন মুসলিম, তাদের মধ্যে কোনো একটা বিভেদের কারণে এটা এমন পর্যায়ে গেল যে একজন হয়তো এই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে মারা গেল। এখন একজন মুসলমান মারা গেলে হয়তো তাকে তখন সেক্ষেত্রে বলা হয় যে এই দ্বন্দ্বের কারণে একজন মারা গেছে। একজন হিন্দু মারা গেলে একজন সংখ্যালঘুষ্ঠকে নিহত করা হয়েছে, অথচ ঘটনা কিন্তু একটাই। সুতরাং একই ঘটনা, কিন্তু এর ব্যাখ্যা প্রচার মাধ্যমে কিভাবে যাচ্ছে তার উপরে একটা প্রতিফলন সৃষ্টি হয়। মাইনরিটিদের উপরে যে ভায়োলেন্স হয়নি সেটা তো না, কিছুটা তো ভায়োলেন্স হয়েছে, কিন্তু যেই মাত্রার কথা তারা বলছে সেটা তো একটা বড় সেটা তো ঠিক না। একই সঙ্গে তারা বলছেন, ভারতে বাংলাদেশি হাইকমিশন অফিসে হামলা কিংবা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর পরও সহনশীল পরিচয় দেখিয়েছে এদেশের মানুষ। কিন্তু জাতীয় পতাকা অবমাননা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতন নিয়ে যে অপপ্রচার হচ্ছে তা উস্কে দিচ্ছে ঘৃণা এবং ক্ষোভকে, বাড়ছে উত্তেজনা, যাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আমার মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কোনো পরিকল্পনা, ষড়যন্ত্র যাই বলেন না কেন, কিছু একটা নিশ্চয়ই কাজ করছে। কারণ এই সাম্প্রতিক বিষয়টা তো আজকের না, এটা বিগত আওয়ামী লীগ সরকারের সময়টা হয়েছে। কিন্তু তার কি প্রতিক্রিয়া ভারতে এভাবে হয়েছিল? এই যে পত্রিকাগুলোতে বা তাদের প্রচার মাধ্যমগুলোতে বাংলাদেশের বিপক্ষে যে অবস্থান, সুতরাং এটা কেন হচ্ছে? একটা ভেস্টেড কোয়ার্টার তো নিশ্চয়ই আছে যারা এটা চেষ্টা করছে এটাকে আরো কি বলবো, এটাকে বেশি করে করার। এই যে যেটা বলা হচ্ছে বারবার যে এখানে এই ইনসিডেন্টটা হলো, এখানে এইটা হলো, খুব খারাপ খারাপ ইমেজেস আমাদের
চারিদিকে ছড়াচ্ছে, স্পেশালি সোশ্যাল মিডিয়ার সামনে। দুদেশের সম্পর্কের বিদ্যমান চ্যালেঞ্জ উত্তরণে দীর্ঘমেয়াদী সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আপনি যখন একটা মেজরিটেরিয়ান ডেমোক্রেসির মধ্যে থাকেন তখন মাইনরিটি ইস্যুটা বারবার উঠে আসে। সো আমাদেরকে একটা লং টার্ম পার্সপেক্টিভ নিয়ে কিভাবে মাইনরিটিদের ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করতে পারি সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। সেই সাথে বিশেষজ্ঞরা মনে করেন ভারত বাংলাদেশের সম্পর্ককে এগিয়ে নিতে দ্বন্দ্ব সংঘাতের পথ পরিহার করতে হবে, আলোচনাই হতে পারে সমাধানের কার্যকর উপায়। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে 1971 সালের 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। দেশমাতৃকার জন্য আত্মদানকারী সেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেছে পুরো জাতি। দিনের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরিদ আহমেদ ভূঁইয়ার ছবিতে হাসান মাহমুদের রিপোর্ট। কুয়াশা কেটে ফোটা পয়লা পৌষের মিষ্টি রোদে উচ্চকিত স্মৃতির মিনার। 53 বছর বয়সী মমতায় মোড়ানো 56,000 বর্গমাইলের দিকে দিকে বিজয় দিনের রক্তরাঙা বার্তা। যাদের খুনে লাল হয়েছে এদেশের সবুজ জমিন, সেই লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। জাতির হৃদয় নিংড়ানো ভালোবাসা আর শ্রদ্ধার পুষ্পস্তবক স্মৃতিসৌধে এগিয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সূর্য সন্তানদের প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। শ্রদ্ধা জানান বিদেশি অতিথি পূর্ব তিমুরের রাষ্ট্রপতিও। স্মৃতিসৌধে শ্রদ্ধার কাতারে যুক্ত হন প্রধান বিচারপতি, উপদেষ্টাগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা সহ আপামর মানুষ। বৈষম্য মুক্ত দেশ গড়তে ঐক্যের কথা বললেন উপদেষ্টারা। 71-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি, সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি ফ্যাসিস্ট মুক্ত, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। বুক চিতিয়ে প্রাণ বিলিয়ে মিলিয়ে গেছে যারা, হয়েছে অবারিত মুক্ত আকাশের সোনায় খচিত তারা। এ মাটির শ্রেষ্ঠ সন্তান বীর সেনানীদের রক্ত দামে কেনা এই বাংলায় প্রতিষ্ঠিত হোক তাদেরই চাওয়া। বয়ে যাক গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, ন্যায় বিচার আর সমতার শীতল হাওয়া। এদিকে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয় জাতীয় প্যারেড গ্রাউন্ডে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা বলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জিত বিজয় নস্যাতে অপচেষ্টা চলছে মন্তব্য করে ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। হাসান জাবেদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মহান বিজয় দিবসে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তার সরকার গত 4 মাসে রাষ্ট্র সংস্কারে 15টি কমিশন গঠন সহ যেসব পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ হতে পারে সেই ধারণাও দেন জাতির সামনে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে
এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আগামী নির্বাচনে নতুন ভোটাররা যাতে শতভাগ ভোটাধিকার প্রয়োগ করে সেই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা 100 ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। এখন থেকে সবাই মিলে এমন একটি ঐতিহ্য সৃষ্টি করি যেন স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না। বিগত সরকার কিভাবে দেশ থেকে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে তা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সেই অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। এসব প্রকল্পের মোড়কে বিশাল বিশাল অর্থ লুটপাট করেছে। প্রকৃত ব্যয়ের চাইতে কত বেশি ব্যয় ধরে কাদের হাতে টাকাটা পাচার করে দেওয়া হয়েছে তাও এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই টাকা কিভাবে দেশের সংহতির বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচারের কাজে লাগানো হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন গঠনের দিকে এগুচ্ছে সরকার, যার প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। এই কমিশনের কাজ হবে রাজনৈতিক দলসহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সকল বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হবে সেগুলো চিহ্নিত করা এবং সুপারিশ করা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনৈতিক দলগুলো যেভাবে চায় সেভাবেই নির্বাচন হওয়া উচিত। জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের। কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিজয় দিবস অন্যবারের চেয়ে একটু পৃথক, এ কারণেই স্বৈরাচার পতন হয়েছে এবং স্বৈরাচার পালিয়ে যাওয়ার কারণে আজকে দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারছে, কথা বলতে পারছে। সাভার থেকে ফিরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে যান বিএনপির সিনিয়র নেতারা, যেখানে আগে থেকেই উপস্থিত ছিল বিপুল সংখ্যক নেতাকর্মী। শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানান মির্জা আব্বাস। উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশীজন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে, নতুন কিছু না। এটা হঠাৎ করে, এটা একটা প্যাকেট না যে একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম। এটা সময়ের বিবর্তনে, সময়ের চাহিদায় সংস্কার পরিবর্তন হয়। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সাধারণ মানুষের সমস্যার সমাধান হবে না মন্তব্য করে মির্জা আব্বাস প্রত্যাশা ব্যক্ত করেন মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে হাঁটবে অন্তর্বর্তী সরকার। সাভারে গেছি, এই মাজারে এসেছি বহুবার, কিন্তু আজকের মতো এইরকম জনগণের ঢল আমার জীবনে আমি কখনো দেখিনি। এর একটাই মাত্র কারণ, জনগণের বাঁধ ভাঙা উল্লাস। এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশে মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরো কোনো স্বৈরাচারের হাতে না পড়ে যাই। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে,
এটাই আমাদের কামনা। মূল দলের বাইরে অঙ্গ ও সহযোগী সংগঠনও আলাদাভাবে শ্রদ্ধা জানায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ঘাটতি মোকাবেলার জন্য ভারত থেকে আলু আমদানি করা ছাড়া কোনো উপায় ছিল না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার দুপুরে সাভারের হেমায়তপুরে চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশে ভারতের বাণিজ্য বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়েছে, এজন্য আলুর দাম মূল্য বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ, সবজি সহ বিভিন্ন পণ্যের দাম কমলেও চাল ও তেলের দাম বেড়েছে। বিশ্ববাজারেও এসব পণ্যের দাম বেশি। বাণিজ্য উপদেষ্টা বলেন, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি হস্তান্তরের পর থেকে মালিকরা বিভিন্ন সমস্যায় ভুগছেন। কোরবানি ঈদ সামনে রেখে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। ২৪-এর বিপ্লবীদের শরীরে এক বিন্দু রক্ত অবশিষ্ট থাকতে দেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া হবে না জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন, সত্যিকারের নতুন বাংলাদেশ না পাওয়া পর্যন্ত তরুণদের সংগ্রাম চলবে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আলাদা বিজয় র্যালি এবং সমাবেশে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে বিজয় র্যালি বের করে জাতীয় নাগরিক কমিটি। অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে কোনো দেশের আধিপত্য মেনে নেওয়া হবে না। আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের, সম্পর্ক হতে হবে সমতার। কেউ যদি শোষণের দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, আমরা সেই চোখ উপড়ে ফেলবো। আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে, আমরা বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না। বাংলাদেশে মুজিববাদ পুনর্বাসন হতে দেব না। আমরা বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি পুনর্বাসন হতে দেব না। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিজয় র্যালি বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। লাল সবুজের পতাকা মাথায় নিয়ে রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীরা এতে অংশ নেন। শিশু কিশোর সহ সব শ্রেণী পেশার মানুষের কণ্ঠে ছিল নতুন বাংলাদেশের গান। ধর্ম নিয়ে কোনো বিরোধ থাকবে না, আমরা সবাই একসাথে মিলেমিশে এই দিনটা উদযাপন করব। সকলকে কথা বলার সুযোগ দিতে পারি, আমাদের সেই সহনশীলতা গড়ে উঠুক। আমার অনেক আগ্রহ ছিল যে কখন সকাল হবে। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র নেতারা বলেন, তরুণদের সংগ্রাম এখনো শেষ হয়নি। আমরা ৭১ একটি মানচিত্র পেয়েছি লক্ষ লক্ষ শহীদ ভাই বোনদের আত্মত্যাগের মাধ্যমে, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্ণাঙ্গভাবে অর্জিত হয় নাই। আমাদের লড়াই চলমান। বাংলাদেশ বিরোধী অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান ছাত্রনেতাদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। চিকিৎসকের অবহেলায় রাজধানীর গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে রোগীর মৃত্যু হয়েছে, অভিযোগ স্বজনদের। চিকিৎসা না দিয়ে আইসিইউ এর খরচ নিশ্চিতে চাপ দেয় হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার সজীব নজরুল। এমনটি জানিয়েছেন চিকিৎসা নিতে আসা মৃতের স্বজনরা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। স্বজনরা অভিযোগ করেন, মৃত আজিজুল হক অসুস্থ বোধ করলে গ্রিন লাইফ হাসপাতালে তাকে আনা হয়। তাদের অভিযোগ, দ্রুত চিকিৎসা শুরু করতে হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার সজীব নজরুল কালক্ষেপণ করেন রোগীর ভর্তি ও চিকিৎসা ব্যয় বিষয়টিকে সামনে এনে। এক পর্যায়ে দ্রুত রোগীর শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে উপায় না পেয়ে আইসিইউতে স্থানান্তর করা হলেও শেষ রক্ষা হয়নি আজিজুল হকের। উনি বারবার বলছিল আমাকে আইসিইউতে নিয়ে যান, আমাকে আইসিইউতে নিয়ে যান। হ্যাঁ, ডাক্তার হচ্ছে পেডিয়াট্রিকের আরেকটা পেশেন্ট ছিল এই কোনাতে কর্নারে, উনি সেখানে দাঁড়ায় মানে আয়া বা নার্স যাই আছে তাকে হচ্ছে নির্দেশ দিচ্ছিল, উনি সামনে যেয়ে কথা বলেন। আয়া দিয়ে চিকিৎসা করাচ্ছে, ডাক্তার পাশে দাঁড়িয়ে আছে, আয়া দিয়ে চিকিৎসা করাচ্ছে, ডাক্তার হচ্ছে আমাদের সাথে ডিল করতেছে এইভাবে যে আগে টাকার হিসাব জেনে আসেন। অভিযোগের প্রেক্ষিতে কর্তব্যরত চিকিৎসককে প্রশ্ন করা হলে তিনি বলেন, কালক্ষেপণের বিষয়টি সঠিক নয়। পেশেন্ট এত অস্থির এবং রেস্টলেস ছিল যে ইসিজিটা আমরা ঠিক মতো করতে পারিনি, এবং সেটা করার পরে এবং আমি প্রথম যখন পেশেন্টটা দেখে ওনার ছেলেকে বলছি ওনার ভর্তি রাখবে।
আর আমরা ওষুধগুলি রেখে দিছি, ওনারা ওষুধ দিছে ইনজেকশন দেওয়ার পরে, কিন্তু তখনও ওনারা আমাদের ডিসিশন জানান না। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান বরখাস্ত করা হয়েছে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ওনাকে অব্যাহতি দেওয়া, আন্তরিক দুঃখ প্রকাশ করা, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা, এরপরে যাতে এরকম রিপিটেশন যাতে না হয়, অন্য কোনো রোগী যাতে সাফার না করে, সে ব্যবস্থা আমরা যাতে নিশ্চিত করতে পারি, সেটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব। পরে গ্রিন লাইফ হাসপাতালের ওই চিকিৎসককে পুলিশ আটক করে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।